আপনাদের মতামত এবং আপনাদের প্রশ্ন নিয়ে কথা বলার ফ্রি হিটে। আমি রিফাত তানভীর রাফি, আমার সঙ্গে নাবিল কায়সার আছেন। নাবিল, প্রথম কমেন্টটা যার নেব, জহিরুল ইসলাম তিনি বলছেন, জহিরুল ইসলাম রিফাত তিনি বলছেন লিটন ওপেনিংয়ে চাপ নিতে পারছে না, তাকে 5-6 নামানো যেতে পারে। ব্যাটিংয়ের সৌম্য তামিম জুটি এবং বোলিংয়ে সাকিব মেহেদি জুটি দারুণ কাজে দেবে। আপনি যেমনটা বলছিলেন সৌম্য তামিম জুটিটা ইদানিং ক্রুশাল হয়ে দাঁড়িয়েছে। লিটনকে নিয়ে আগে আসলে কথা বলতে চাই, কারণ মূল শোতে আমরা সৌম্য তামিমকে নিয়ে অনেকখানি কথা বলে ফেলেছি। লিটনের বিষয়টা হচ্ছে শেষ জিম্বাবুয়ে সিরিজে সম্ভবত তিনি ওয়ানডেতে শেষ ম্যাচটা বাদ পড়েছেন, যে সাদা বলে তিনি পারফর্ম করতে পারছিলেন না, এমনটা বলছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন বলে তিনি একটু তাড়াহুড়া করছেন, সুইংয়ে তিনি পরাস্ত হচ্ছেন। টেস্টে লিটন সবসময় ভালো খেলেন, কারণ তিনি শেষের দিকে ব্যাটিং করেন। এখন কথা হচ্ছে লিটনকে আপনি টি-20-তে 5-6 কি খেলাতে পারবেন? সেক্ষেত্রে লিটনের যেই ক্যাপাবিলিটি সেটার পুরোটা আমরা অ্যাডাপ্ট করতে পারবো কিনা বা বের করে আনতে পারবো কিনা আমার কাছে সন্দেহ আছে। লিটন ওপেনিংয়ে বা টপ অর্ডারেই তার সেরাটা দিতে পারেন, সেটা আমরা সবসময় দেখেছি। হ্যাঁ, লিটন দাস যদি থাকেন সেক্ষেত্রে বাংলাদেশের দলটাকে পুরোপুরি অন্যরকম লাগে। লিটনকে আপনি যদি 6-7 খেলান, তার কাছ থেকে সেরাটা আপনি নিতে পারবেন না। ওই জায়গায় লিটনের ব্যাটিংয়ের চেয়ে আমার কাছে মনে হয় জাকের আলী অনেকের ব্যাটিংটা বেশি কার্যকরী, কারণ ওই জায়গাতে জাকের আলী অনেক খেলে অভ্যস্ত, লিটন ওই জায়গায় খেলে অভ্যস্ত না। তবে আমি পরের কোশ্চেনটা যদি যাই, সেটা একটু সম্পূরক একটা প্রশ্ন। সায়েক আহমেদ বলছেন জাকের আলী কি তার উইকেট কিপিং দুর্বলতার জন্য লিটনের কাছে হেরে যাবে কিনা? এখন আপনাকে এখানে অপরচুনিটি কস্ট আসলে বিবেচনা করতে হবে, যে জাকের আলী অনেকের কিপিং গ্লাভস হাতে দক্ষতা নিশ্চিতভাবেই মনে হচ্ছে লিটন দাসের চেয়ে খানিকটা কম, কারণ জাকের আলী অনেককে আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও কিন্তু কিপিং করতে দেখি না। হ্যাঁ, তিনি স্পেশালিস্ট উইকেট কিপার, তবে অভ্যাসটা লিটনের যতটা আছে জাকের অনেকের ততটা নাই। এবং সেই কারণে আপনাকে অপরচুনিটি বিবেচনা করতে হবে যে আপনি জাকের আলী অনেকের ব্যাটিংটা নেবেন কিপিংটা একটু কম হলেও, নাকি লিটন দাসের কিপিংটা নেবেন 6-7 লিটন দাসকে খেলাবেন। আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় লিটন দাস আসলে থাকা উচিত দলে ডেফিনেটলি। জাকের আলী 6-7 হলো না, আমার মতে লিটন দাস ডেফিনেটলি টপ অর্ডার ডিজার্ভ করেন। সেক্ষেত্রে কাকে বসাবেন? সেক্ষেত্রে বসানোর কথা বলতে গেলে আসলে খুবই ডিফিকাল্ট। 1, 2, 3, 4-এর মধ্যে তো আসলে মোটামুটি সেফ জোন বাংলাদেশের আছেই, ওকেই আছে। সেক্ষেত্রে লিটন দাসকে 5-6 আমি দেখি না, টপ অর্ডারেই দেখি। হয়তো অন অ্যান্ড অফ সৌম্য সরকারের সাথে মিক্স ম্যাচ করে হয়তো বা তাকে খেলানো যেতে পারে। আমরা পরের কমেন্টে যাব। আরিফিন ফরহাদ তিনি বলছেন বাংলাদেশ হারার কারণ স্লো ব্যাটিং, কারণ বাংলাদেশের স্কোয়াডের প্রথম 8-9 জনই ব্যাট চালাতে পারে, তারপরও টপ অর্ডার কেন স্লো স্ট্রাইকে খেলে, কেন খেলে না? এটা অনেক বড় একটা প্রশ্ন, নিশ্চিতভাবে কোনো সন্দেহ নেই। কারণ আপনি রিশাদকে খেলাচ্ছেন, আপনি তানজিম সাকিবকে খেলাচ্ছেন, যারা 8-9-10-ও ব্যাটিং করছেন এবং দুজনই ব্যাটিং করার ক্ষমতা রাখেন, ক্যাপাবিলিটি রাখেন। আপনি আইপিএলে ইম্প্যাক্ট সাবের কারণে 8 নাম্বার পজিশনে যিনি ব্যাটিং করছেন তিনি একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান, সে কারণে কিন্তু আমরা দেখছি হরহামেশা 200 রান হচ্ছে। সে কারণেই টপ অর্ডারে সবাই ফ্রি ফ্লোয়িং ক্রিকেটটা খেলছে, পাওয়ার প্লেটা কাজে লাগাচ্ছে। তো বাংলাদেশ কেন সেটা করছে না আই ডোন্ট নো। এর মূল কারণ আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা তো আসলে ফর্মে নেই। তানজিদ তামিম ইন্টেন্টটা দেখাচ্ছেন, সৌম্য বা লিটন বা শান্ত তারা ফর্মে নেই। যখন ফর্মে থাকবেন না তখন তো আর আপনি ফ্রি ফ্লোয়িং ক্রিকেটটা খেলতে পারবেন না। সেটাই আমার কাছে মনে হচ্ছে যে 8-9 ব্যাটসম্যান থাকার পরও আসলে তারা শুরুতে ওই ইন্টেন্টটা দেখাচ্ছেন না। অ্যাবসলিউটলি। আমরা পরের কমেন্টে যেতে পারি, নিশ্চয়ই আপনি পড়তে যাবেন। মাসুদ পারভেজ, সৌম্য তামিম ওপেনিং জুটি কন্টিনিউ করা দরকার, সাকিবের সাথে রিশাদ স্পিন জুটি কলকাতা ট্রফি জয়ের মাস্টারমাইন্ড গৌতম গম্ভীর। ডিসএগ্রি করার সুযোগ একেবারেই নেই। আপনি বলেছিলেন রিশাদকে আপনি প্রেফার করবেন, তিনিও তাই বলছেন। সৌম্য তামিম ওপেনিং জুটি নিয়ে আমরা কথা বলেছি এবং গৌতম গম্ভীর তো মাস্টারমাইন্ড হিসেবে আছেন। পরের কমেন্টে আমরা যাব। আরিফ আহমেদ পাভেল তিনি বলছেন একটা দল চ্যাম্পিয়ন হতে এককভাবে কারো অবদান থাকে না, পুরো টিমের কম্বিনেশনের কারণে একটা দল চ্যাম্পিয়ন হয়। ডেফিনেটলি আসলে এই কলকাতা থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে খেলেছে টিম কম্বিনেশনের জন্য কিন্তু আসলে ট্রফিটা জিতেছে। শেষ প্রশ্নতে আমরা চলে যেতে চাই। কাউসার আহমেদ তিনি বলছেন একতাই বল, কলকাতার সবার ভিতরে একতা ছিল সবসময় যে আমাদের জিততে হবে, আর বাংলাদেশের ভিতরে এরকম চিন্তাধারা থাকতে হবে যে আমরা পাওয়ার প্লেতে যাতে কিছু রান তুলতে পারি, এতে যদি 2-1 উইকেট চলেও যায় বাধা নাই। নিশ্চিতভাবে এই একতাই বল এবং কলকাতার 16 ম্যাচের টুর্নামেন্টে আপনি কখনোই একজনের উপর ভর করে জিততে পারবেন না। আপনাকে সবাই পারফর্ম করেছেন দেখেই কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে। মানিশ পান্ডের কথা বলতে চাই, পুরো টুর্নামেন্ট খেলেননি, একটা ম্যাচে দল খুব বিপদে ছিল মুম্বাইয়ের এগেনস্টে, সেই ম্যাচে তিনি নেমেছেন। কলকাতার হয়ে 2012-14-তে তিনি চ্যাম্পিয়ন হওয়ার দলের সদস্য ছিলেন। একটা ম্যাচে নেমেছেন, দল যখন খুব বিপদে ছিল
40-এর ঘরের একটা ইনিংস খেলেছেন এবং ওই ম্যাচটা কলকাতা জিততে পেরেছিল। ভেঙ্কটেশ আইয়ার হয়তো 70 রান করেছিলেন, তবে মনীষ পান্ডে ইম্প্যাক্ট সাবে যেই ম্যাচটা খেলেছেন সেটাতে অবদান রেখেছেন। সবাই টুকটাক অবদান রেখেছেন দেখেই কিন্তু কলকাতা এই জায়গায় এসেছে এবং বাংলাদেশের নিশ্চিতভাবে পাওয়ার প্লে ব্যাটিং নিয়ে কাজ করার অনেক কিছু আছে। এখনকার মডার্ন টি-20 যুগের ক্রিকেটে আপনি পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে 35 রান করবেন বা 40 রান করবেন, দ্যাটস নট এনাফ। অ্যাবসলিউটলি, আমি ফিয়ারলেস ক্রিকেটের পক্ষে আসলে টি-20তে যেভাবে করে বাংলাদেশ খেলছে, এই যে ভীত সন্ত্রস্ততা যুক্তরাষ্ট্রের মতো টিমের এগেনস্টে, এটা ওভারকাম করবে, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে নিশ্চয়ই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.